এখন শুনবেন মিঠু রায় চক্রবর্তীর লেখা গল্প খেলাঘর। স্নান করে নিজের ঘরে চুপচাপ বসে আছে শ্রীমতী। জানালা দিয়ে পাশের দিগন্ত বিস্তৃত সবুজ ধান ক্ষেতের দিকে তাকিয়ে দেখছে। চোখে নেমে আসছে এক গভীর প্রশান্তি। জানালা দিয়ে মৃদুমন্দ সমীরণ এসে আলতো করে ছুঁয়ে যাচ্ছে তাকে। আরামে চোখ বুজে আসছে তার। বারান্দায় রাখা আরাম কেদারায় চোখ বন্ধ করে মাথাটা এলিয়ে দেয় সে। পাশের ঘরে মিউজিক সিস্টেমে তখন বাজছে খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলাঘর বাঁধতে লেগেছি, কত রাত তাই তো জেগেছি, বলবো কি তোরে, খেলাঘর বাঁধতে লেগেছি। গানটা শুনতে শুনতে ভাবনার অতলে তলিয়ে যায় শ্রীমতী। সত্যি তার জীবনটা একটা খেলাঘরই তো। আর দুদিন আগেই তার খেলাঘরের পরিসমাপ্তি ঘটেছে। দিন দুই আগে মারা গেছে বিজন, শ্রীমতীর স্বামী। সে সদ্য বিধবা হয়েছে। এতদিনে জীবনসঙ্গী মানুষটা মারা গেল, তাও চোখ দিয়ে এক ফোঁটা জল পড়েনি শ্রীমতীর। নিজের ক্লান্ত শরীরটা টেনে টেনে শেষ কর্তব্য করে গেছে। একে একে বিজনের ব্যবহার করা সব জিনিসপত্রগুলো টেনে উঠোনে বের করে দিয়েছে। নিজের ভাসুরপো অতনুকে মৃদুস্বরে বলেছে, তোর কাকা সব জামা কাপড় ব্যবহার্য জিনিসপত্রগুলো সব নিয়ে যা তনু, শ্মশানে দিয়ে দিস। কি হবে আর ওগুলো রেখে? নীরবে ছোট মার কথা মতো কাজ করেছে অতনু। তার এত নিষ্প্রিয় ভাব বাড়িতে উপস্থিত আত্মীয় স্বজনরা কেউ মেনে নিতে পারেনি। বড় ননদ জোরে জোরে কাঁদতে কাঁদতে বলেছে, আমার ভাইটাকে কেমন সেবা যত্ন করতে ছোট বউ, সেবা যত্ন করে আর কয়েকদিন বাঁচিয়ে রাখতে পারলে না? তাহলে তোমাকে এই 56 বছর বয়সে বিধবা হতে হতো না, শাঁখা সিঁদুর পরতে পারতে। ভাইটা আমার বেঁচে থাকতো, আর তুমিও মাছ মাংস খেয়ে সধবা থাকতে পেতে। আবার 5 জন মহিলা একমাথা হয়ে আলোচনা করছে। দেখছো দেখছো, স্বামী মারা গেল, তবু ছোট বউয়ের কোনো শোকতাপ নেই। চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল না। পাষাণ মহিলা। আবার একজন বলে, শেষের দিকটাই ছোট বউ বিজনের তো ঠিক মতন সেবা যত্ন করতো না, সারাদিন বসে বসে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে গান শুনত। ওদিকে বিজন ঠাকুরপো ছোট বউ করে ডেকে হয়রান। ছোট বউ দেখেও দেখতো না। আসলে ছোট বউ তো মনে মনে চাইতো বিজন ঠাকুরপো মারা যাক। কি অসতী মহিলা। অন্যজন বলে, আমি হলে বাবা বুক দিয়ে স্বামীকে আগলে রাখতাম। কথায় বলে, মেয়েদের স্বামী সবচেয়ে বড় সম্পদ, পতি সেবাই সতীর ধর্ম। তাই এখন কি এসব কেউ মানে মেজদি? কেউ মানে না। এখনকার মেয়েরা স্বামীকে লেজ নাড়া কুকুর বানিয়ে রাখে, যেমন হয়েছে আমার ছেলেটা। বউয়ের কথায় ওঠে বসে। দুঃখের কথা কাকে বলবো মেজদি, বৌমা মহারানী তো আমাকে গ্রাহ্যই করে না। একজনের দুঃখের খবরে কেউ সহানুভূতি দেয়, কেউ বা আবার মনে মনে ভীষণ খুশি হয়। উপস্থিত একজন আত্মীয় তাড়াতাড়ি বলে, আমার বৌমা কিন্তু এমনটি নয় নবৌদি, আধুনিক যুগের মেয়ে, ঘরেও এইসব চুড়িদার নাইটি পরে থাকে, শাড়ি একদমই পরতে পারে না। তবে মেয়েটার মনটা খাঁটি সোনা, আমাকে ও শ্বশুরকে খুবই সেবা যত্ন করে নবৌদি। মহিলা মহলের আড্ডা এইভাবে এক থেকে অন্য আর এক বিষয়কে কেন্দ্র করে চলতে থাকে। সব কিছু শুনেও না শোনার ভান করে চুপচাপ নিজের ঘরে উঠে চলে আসে শ্রীমতী। তার দুঃখের খবর আর কেউ রাখে না, আর সব জানলেও এদের কাছ থেকে সহানুভূতির আশা করা বৃথা। বিজন চলে যাওয়ার পর একটা বিরাট পাষাণ ভার বুক থেকে নেমে গেছে তার। মনে মনে ভেবেছে, যাক, অবশেষে মুক্তি মিলল দীর্ঘ 35 বছরের বিষাদময় দাম্পত্য জীবন থেকে। তাই কান্নার থেকে বরং ভীষণ রকমের মানসিক শান্তি পেয়েছে সে। আরাম কেদারায় চোখ বুজে একটু ঝিমুনি চলে এসেছিল তার। আর ঘুমের ঘরে শ্রীমতী পৌঁছে গেছে তার শৈশবের সোনালি দিনগুলোতে। তারপর বুঝলে দিদি ভাই, পাষাণপুরীর একটা সুসজ্জিত কক্ষে সোনার পালঙ্কে রাজকন্যা ঘুমিয়েছিল। রাজপুত্র গিয়ে সোনার কাঠি রাজকন্যার শিয়রে স্পর্শ করিয়ে তার ঘুম ভাঙালো। আর রাজকুমারের জাদুদণ্ডের স্পর্শে পুরো পাষাণপুরীতে প্রাণ সঞ্চার হলো। রাজা রানী প্রজারা সৈন্য সামন্ত সব পাথর থেকে মানুষে পরিণত হলো।
সবার তখন কি আনন্দ। তারপর একদিন শুভ দিন দেখে রাজামশাই রূপকুমারীর সঙ্গে রাজপুত্র চন্দ্রকুমারের বিবাহ দিয়ে দিলেন। নিজের প্রিয়তমা পত্নী রূপকুমারীকে পক্ষীরাজের পিঠে চাপিয়ে নদী পাহাড় সমুদ্র পেরিয়ে চন্দ্রকুমার ফিরে এলো তার নিজের রাজ্য চন্দ্রপুরীতে। দীর্ঘদিন পর রাজারানী তাদের পুত্র পুত্রবধূকে ফিরে পেলেন। তারপর সেখানে তারা দুজনে সুখে শান্তিতে ঘর সংসার করতে লাগলো। আমার গল্পটি ফুরালো, নোটে গাছটি মুড়ালো। ও দাদু, দাদু, ও দাদু, আমি চন্দ্রকুমারকে বিয়ে করব। চন্দ্রকুমার কত ভালো, কত সাহসী। আমারও চন্দ্রকুমারের মতো বর চাই। দাদুর কাছে আবদার করত ছোট্ট শ্রীমতী। হাহা করে হাসতে হাসতে শ্রীমতীর দাদু বলতো, ঠিক আছে দিদি ভাই, ঠিক আছে, তোমার জন্য আমি খুঁজে পেতে ঠিক রাজকুমার নিয়ে আসব। রাজকুমার ছাড়া আমার দিদি ভাইয়ের আমি বিয়েই দেব না। তবে তার শৈশবে স্বপ্ন বাস্তবের মাটিতে ঠক্কর খেয়ে ভেঙে গিয়েছিল। উপরন্তু নিয়তি নির্মমভাবে পরিহাস করেছিল শ্রীমতীর সঙ্গে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরই বাবা মারা যায় শ্রীমতীর। 4 কন্যা নিয়ে তখন দিশেহারা তার মা। সেই সময় তার মায়ের পাশে এসে দাঁড়ায় শ্রীমতীর মামারা। নিজের বোন এবং ভাগ্নিদের কোনো রকম অসুবিধা হতে দেয়নি তারা। মামারা তখন হন্যে হয়ে বড় ভাগ্নে শ্রীমতীর জন্য পাত্র খুঁজছে। সেই সময় ঘটক মারফত সুদূর বর্ধমান থেকে একটা সম্বন্ধ আসে তার। বর্ধমানের ধনাঢ্য ব্যক্তি শ্রী কেনারাম বাগচির ছোট ছেলে বিজন বাগচি পাত্র। কেনারাম বাগচির বর্ধমানে বেশ বড় মিষ্টির দোকান আছে। বংশ পরম্পরায় তারা মিষ্টান্ন প্রস্তুত করেন। বর্ধমান শহরে একটা, পানাগড়ে একটা, দুটো বড় বড় মিষ্টির দোকান তাদের। একটা দেখেন স্বয়ং কেনারাম বাগচি, আর একটা তার বড় পুত্র সুজন বাগচি দেখাশোনা করে। পাত্র বিজন তার বাবার সঙ্গে দোকানে বসে। বর্ধমান শহরে তাদের বড় দোতলা বাড়ি, নিজেদের গাড়ি, আধুনিক জীবনে সব সুখ সুবিধা বর্তমান। এত বড় লোক সম্ভ্রান্ত পরিবার থেকে শ্রীমতীর সম্বন্ধ আসাতে হাতে চাঁদ পান শ্রীমতীর মা ও মামারা। বর্ধমান থেকে নিজেদের গাড়িতে বিজনের বাবা মা দাদা বৌদি সবাই শ্রীমতীকে দেখতে আসে। পাত্র না আসাতে একটু মন খারাপ হয়ে যায় রত্না দেবীর, শ্রীমতীর মায়ের এবং মামাদের। কিন্তু পাত্রপক্ষ বলে তাদের ছোট ছেলে দোকান ব্যবসা দেখাশোনা করছে, আর তাদের পছন্দই তাদের ছেলের পছন্দ। পাত্রপক্ষের এক দেখাতে শ্রীমতীকে পছন্দ হয়ে যায়। পরে পাত্রপক্ষের কথা মতো বর্ধমানে পাত্র দেখতে এবং তাদের বাড়িঘর দেখতে যান শ্রীমতীর বড় মামা ও ছোট মামা। ছেলে এবং তার পরিবার দেখে এসে পাত্রের ভূয়সী প্রশংসা করেন তারা। বুঝলি রত্না, বিজনরা বিরাট বড় লোক, কি বড় বড় মিষ্টির দোকান। ওকে দোকান না বলে শাড়ির মতো মিষ্টির শোরুম বলা ভালো। স্ত্রীর আমাদের খুব ভাগ্য ভালো, মেয়ে আমাদের রাজরানী হয়ে থাকবে। ও দাদা, তার ছেলে কেমন দেখলে বলো তো? ছেলেই তো আসল। বিজন খুব সুন্দর দেখতে, ফর্সা লম্বা, একদম রাজপুত্রের মতো চেহারা। তবে কথা একটু কম বলে, আমাদের সঙ্গে ওই একটা দুটো কথা বলেছে। ওর দাদা সুজন্ত বলল, ভাই ছোট থেকেই একটু গম্ভীর প্রকৃতির। প্রাথমিক পছন্দ হওয়ার পর পাত্রের বাড়ি থেকে বিয়ের জোরতারা লাগায়। আষাঢ় মাসের প্রথম সপ্তাহে শ্রীমতীকে দেখতে এসেছিল বিজনের পরিবার, আর শ্রাবণের প্রথম সপ্তাহেই বিয়ের দিন ঠিক হয়ে যায় শ্রীমতীর। পাত্রপক্ষের যুক্তি ছিল সামনে ভাদ্র আশ্বিন কার্তিক 3 মাস বিয়ের তারিখ নেই, তাই শ্রাবণ মাসেই বিয়ে হবে, দেরি করে লাভ কি। একটু কিন্তু কিন্তু করছিল রত্নাদেবী, এত তাড়াতাড়ি কিভাবে সব ব্যবস্থা হবে এই ভেবে খুব চিন্তিত হয়ে পড়েছিল সে। কিন্তু পাত্রপক্ষের কোনো দাবি দাওয়া নেই, একদম বিনা পণে সামান্য অনুষ্ঠান করে বিয়ের কাজটা সমাধা করতে চায় তারা। রত্নাদেবী তাও খুঁতখুঁত করেছিল, এত দূরে মেয়েটার বিয়ে হচ্ছে, আবার এত তাড়াতাড়ি হচ্ছে, আর একটু সময় নিলে হতো না দাদা? আর একটু ভালো করে খোঁজ খবর করতাম। বোনের কথা শুনে ধমকে উঠেছেন স্বপনবাবু, শ্রীমতীর বড় মামা। ওদের কথা মতো না চললে যদি সম্বন্ধটা ভেঙে যায়, তাহলে তো হাতের লক্ষ্মী পায়ে ঠেলা হবে। এত বড় লোক পরিবার, ভালো ছেলে আর পাবি? তারপর কিছুই দিতে হচ্ছে না। এরপর তোর আরও 3টে মেয়ে আছে, ভুলে যাস না। এক শ্রাবণের সন্ধ্যায় ফুল সাজানো বড় গাড়ি করে এসেছিল শ্রীমতীর রাজপুত্র।
বিয়ে করে শ্রীমতীকে নিয়ে চলে গিয়েছিল সুদূর বর্ধমান শহরে। হঠাৎ শাঁখের শব্দে সচকিত হয়ে উঠে বসে শ্রীমতী। সন্ধ্যা হয়ে গেছে। সে এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। এখনই তাকে রান্নাঘরে গিয়ে বিজনের জন্য চা বানাতে হবে। তাড়াতাড়ি আরাম কেদারা থেকে উঠেই মনে পড়ে বিজন আর নেই। অথচ একটু আগেই বরবেশী বিজনকে নিয়ে সে স্বপ্ন দেখছিল। চেয়ারে আবার বসে পড়ে শ্রীমতী। আবার পুরনো কথা মনে পড়ে যায় তার। মাত্র 21 বছর বয়সে বিয়ে করে এই ঘরটাই প্রথম পা রেখেছিল শ্রীমতী। বিয়ের পরে বেশ কিছু জিনিস অস্বাভাবিক ধরা পড়েছিল তার চোখে। ফুলশয্যার রাতের কথা এখনও মনে পড়ে তার। অন্যান্য ফুলশয্যার অনুষ্ঠানের মতন তার ঘরে খাট বিছানা ফুল দিয়ে সাজানো হয়নি। ছোট ননদ তার কানে কানে বলেছিল, আমার ছোটদা একটু অন্য প্রকৃতির মানুষ, ফুল টুল একদম পছন্দ করে না, তুমি একটু মানিয়ে নিও ছোট বৌদি। বড় ননদ বড়জা উপদেশ দিয়েছিল, নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে যাই হোক না কেন তা ঘরের চার দেওয়ালের মধ্যেই রাখবে, কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক বাইরে প্রকাশ্যে আনবে না। আমাদের বিজন একটু অন্য ধরনের, ওর মন বুঝে চলা ও মানিয়ে চলার দায়িত্ব তোমার। এদের সকলের কথা শুনে ভীষণ ঘাবড়ে গিয়েছিল সে। দুরু দুরু বক্ষে স্বামীর জন্য ফুলহীন খাটে অপেক্ষা করছিল। হঠাৎ বিজনকে নিয়ে ঘরে ঢোকে তার বড় ভাসুর সুজন। বড় ভাসুরকে দেখে লজ্জায় চমকে ওঠে শ্রীমতী। ভাইয়ের দিকে তাকিয়ে কড়া গলায় সুজন বলে, বৌমা আজ থেকে এই ঘরে তোর বিছানায় শোবে, ওর যেন কোনো অসুবিধা না হয়। বৌমার কিছু কষ্ট হলে জানিস তো তোকে কি করব। আমি বেরিয়ে গেলে ঘরে দরজা বন্ধ করে দিবি। ভয়ে ভয়ে মাথা নাড়ে বিজন। তারপর বড় ভাসুরের কথা মতো গিয়ে ঘরের দরজা বন্ধ করে। শ্রীমতীর দিকে তাকিয়ে বলে, তুমি একটু সরে বসো, আমি এখানে ঘুমোবো। বলেই বিছানার এক পাশে শুয়ে ঘুমিয়ে পড়ে। সারা রাত বিনিদ্র কাটে শ্রীমতীর। মনে মনে গভীর সন্দেহ হয়, বিজন কি পাগল? এত অস্বাভাবিক ব্যবহার কেন তার? বিয়েতে এদের বাড়িতে এত কম আত্মীয় স্বজন কেন এসেছে? শুধু দুই ননদ নন্দাই আর যা ভাসুর দুটো গাড়ি করে তাদের বাড়ি গিয়েছিল বিয়ে দিতে, কোনো বরযাত্রী নিয়ে যায়নি। বিয়ের সময় বিজনের সঙ্গে সবসময় তার ভাসুর সুজন ছিল। সুজনের কথা মতো বিজন বিয়ের সব কাজ করে গেছে। এখন ঠান্ডা মাথায় বিষয়টা ভাবতে কেমন অবাক লাগে তার। অথচ বিয়ে ঠিক হবার পর এই বিজন ফোনে তার সঙ্গে অনেক কথাই বলেছে, কিন্তু তার আজকের ব্যবহার ভীষণ অন্যরকম। বিয়ের পর থেকে তার সঙ্গে একটাও কথা বলেনি সে। তাহলে এতদিন ফোনে সে কার সাথে কথা বলতো? শ্রীমতীর মাথাটা ঘুরে যায় এসব ভেবে। অষ্টমঙ্গলায় বাপের বাড়িতে একটা দিন ছিল তারা। তাদের সাথে আবার তার দুই ননদ নন্দাই গিয়েছিল। শ্রীমতীর মনে হয়েছিল তাকে যেন সবসময় পাহারায় রেখেছে দুই ননদ, আর বিজনকে পাহারায় রেখেছে দুই নন্দাই। শ্বশুরবাড়ির কথা সে মাকে বিশেষ কিছুই বলতে পারেনি। তবে শ্বশুরবাড়িতে মাস দুই থাকতে থাকতেই পুরো বিষয়টা বুঝে গিয়েছিল শ্রীমতী। বিজন একজন মানসিক রোগী। মাঝে মাঝে মাথা গরম হয় তার। বর্ধমানের মানসিক রোগের ডাক্তার দেখায় নিয়মিত। প্রত্যেক দিন ওষুধ খেতে হয়। আর মাঝে মাঝেই মাথা গরম হলে তাণ্ডব করে। তখন বাড়ির সবাইকে মারধর করে, আঁচড়ে কামড়ে দেয়, জিনিসপত্র ভাঙাচোরা করে। তখন হাল ধরে সুজন। ঘরে বন্ধ করে নির্মমভাবে ভাইকে প্রহার করে। তারপর চড়া ডোজের ঘুমের ওষুধ খাইয়ে রাখে। এজন্য দাদাকে জমের মতো ভয় করে বিজন। দাদার কথার অবাধ্য হয় না। নিজের স্বামী সম্বন্ধে এই সত্য কথাগুলো জেনে পায়ের তলা থেকে মাটি সরে যায় শ্রীমতীর। বিয়ের পর নতুন সংসার করার স্বপ্ন তার বালির ঘরের মতো ধসে পড়ে। একটার পর একটা দিন পেরিয়ে গেছে, তবুও বিজনের অবস্থার কোনো উন্নতি হয়নি। প্রথম প্রথম শ্বশুর শাশুড়ির মুখ চেয়ে বিজনের সুস্থ হবার অপেক্ষায় ছিল শ্রীমতী। এজন্য শ্বশুর শাশুড়ির সঙ্গে সে বিজনকে নিয়ে বেশ কয়েকবার দক্ষিণ ভারতেও গিয়েছিল চিকিৎসার জন্য। ছেলের চিকিৎসার জন্য কোনো রকম কার্পণ্য করেননি কেনারামবাবু। কিন্তু বিজনের রোগটাই সারবার নয়। সারা বছর ওষুধ ব্যবহার করলেও মাঝে মাঝেই বিজনের মাথা গরম হয়। তখন শ্রীমতী সহ বাড়ির সবাই তটস্থ থাকে। অবস্থা বেগতিক দেখলে সুজনকে হাল ধরতে হয়। ঘর বন্ধ করে ভাইকে সে নির্মমভাবে প্রহার করে। এজন্য সুজনকে জমের মতো ভয় করে বিজন। আর এরকম পরিস্থিতিতে ভীষণ অসহায় হয়ে পড়ে শ্রীমতী।
বিজনকে স্বামীর মতো ভালোবাসতে না পারলেও তার প্রতি একটা অসম্ভব মায়া জন্মে গেছে তার। প্রথম প্রথম বিজন তার থেকে দূরে দূরে থাকত, কিন্তু পরে সে তার মায়ের শুনে শুনে শ্রীমতীকে ছোট বউ বলে ডাকত। কয়েক বছর একসঙ্গে থাকতে থাকতে উভয়ের প্রতি একটা মায়া জন্মে। এমনিতে বিজন পাগল হলে কি হবে, তার মধ্যে একটা শিশুসুলভ সরলতা ছিল। সে সবাইকার কাছে শ্রীমতীকে আমার ছোট বউ বলে সম্বোধন করত। এটা দেখে সবাই হাসাহাসি করত। এভাবেই দিনগুলো পেরিয়ে গেছে শ্রীমতীর। চোখের সামনে সব কিছু দেখেও কেউ তার মনের খেয়াল রাখেনি। সবাই ওপরে ওপরে আলগা সান্ত্বনা দিত। তাই যত দিন গেছে শ্রীমতী নিজে কঠোর হয়েছে। কেউ যাতে অকারণে সান্ত্বনা দিতে না পারে তার জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেছে। তাই বাইরের কেউ এখন সহসা তাকে ঘাঁটায় না। তাছাড়া শ্বশুরমশাই তার পায়ের তলার মাটিকে শক্ত করে দিয়ে গেছেন। আর্থিকভাবে সে স্বাবলম্বী। তবে কিছুই কি প্রাপ্তি নেই শ্রীমতীর খেলা ঘরে? আছে তো। শ্রীমতীর প্রাপ্তি তার দিদির মতো বড় যা বেলা ও সাথে দুই ভাসুরপো দেবতনু অতনু। শ্রীমতীর মনের কষ্টটা ভীষণভাবে অনুভব করত বেলা। একটা মেয়ে যে সারা জীবন স্বামীর আদর ভালোবাসা পেল না, মা হতে পারল না, বিবাহিত জীবনের সমস্ত সুখ থেকে বঞ্চিত হয়েই রইল, আর সে পরপর দুই সন্তানের মা। তাই ভগ্নিসম ছোট জায়ের দিকে লজ্জায় তাকাতে পারত না বেলা। ছোট ছেলে অতনু হওয়ার পর শ্রীমতীর কোলে ছোট ছেলেকে দিয়ে সে বলেছিল, এই নে শ্রী, এটা তোর ছেলে, তুই একে নিজের মনের মতো মানুষ কর। অতনুর মুখে সে প্রথম মা ডাক শুনেছিল। কিন্তু সাংসারিক সদ্ভাবের এই সমীকরণ সহ্য হয়নি শ্রীমতীর শাশুড়ির। তাই দুই জায়ের মাঝে পড়ে সে বলেছিল, নিজের গর্ভজাত পুত্রকে এভাবে অন্যকে দিতে নেই বড় বউ। আর ছোট বউ, তুমি কতদিন দুধের স্বাদ ঘোলে মেটাবে? তুমি বুদ্ধিমতী মেয়ে। আমার বিজুকে বুঝিয়ে সুঝিয়ে তুমি একটা সন্তান নাও। বিজুর একজন বংশধর আসুক। শাশুড়ির কথা শুনে তার অন্তর ঘৃণায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। শ্রীমতী ঘৃণাপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে গলা ফুলিয়ে ঝগড়া করেছিল, পাগলের সন্তান নিয়ে কি হবে? তারপর সেই ছেলেও যদি পাগল হয় তখন আমি কি করব? সারা জীবন পাগল স্বামী নিয়ে ভোগ করলাম, এবার কি পাগল ছেলে নিয়েও ভোগ করতে হবে? তারপর আপনাদের মতো কোনো গরিব নিরীহ মেয়েকে বধ করব সেই ছেলের সেবা শুশ্রূষা করার জন্য। আপনাদের মতো এতটা অমানুষ আমি নই মা। তার প্রতিবাদে শাশুড়ি চমকে উঠেছিল। ততদিনে গলা ফুলিয়ে ঝগড়া করতে শিখে গেছে শ্রীমতী। সে শিখেছে নিজের প্রতি অন্যায়ের প্রতিবাদ নিজেকেই করতে হবে, কারণ তার হয়ে প্রতিবাদ করার মতো আর কেউ নেই। তবে শাশুড়ির শিক্ষাতে অতনু তাকে মা না বলে ছোট মা বলতো। এক প্রকার অতনুর মুখ চেয়ে এতদিন বেঁচে আছে সে। ওই যে বলে না, মায়ার সংসার। ছোট্ট অতনুর মায়ায় সে আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়েছিল। এভাবেই জীবনের বাকি দিনগুলো কেটেছে। ছোট মা, ওঠো, দুটো কিছু মুখে দেবে, চলো, রাত্রি হয়ে গেছে। অতনুর ডাকে অতীত বিচরণ থেকে বাস্তবে ফেরে শ্রীমতী। না বাবা, থাক, আজ আর কিছু খাবো না, শরীরটা কেমন করছে। না বললে তো হবে না ছোট মা, অল্প কিছু মুখে তুলবে, চলো, মা রান্নাঘরে তোমার জন্য অপেক্ষা করে আছে। ছেলের জোড়াজুড়িতে দুটি কিছু মুখে দেয় শ্রীমতী। অসহজ পার হবার পর বড় ভাসুরকে ডেকে শ্রীমতী বলে, দাদা, আমাদের পারিবারিক উকিলকে খবর দিন, আমি আমার ভাগের দোকানটা অতনু নামে ট্রান্সফার করে দেব। আমার যা কিছু আছে সবই তো আপনাদের। অতনুর নামে সব কিছু ট্রান্সফার করে দিয়ে আমি এই সম্পত্তির দায়িত্ব থেকে মুক্তি পেতে চাই। তা কি করে হয় রে বোন? সম্পত্তি তোকে বাবা দিয়ে গেছেন, তুই অতনুকে দিবি কেন? আমি আর সংসারের খেলাঘরে থাকতে চাই না দাদা। অনেক বছর সংসার খেললাম, এবার সংসার থেকে মুক্তি চাই। আমি নৈহাটিতে আমার গুরুদেবের আশ্রমে চলে যাব, বাকি জীবনটা ওখানেই কাটাবো। দোকানের মালিকানা অতনুর নামে থাকুক। অতনু মাসে মাসে আমাকে কিছু মাসোহারা টাকা পাঠাবে, আমার ওতেই চলে যাবে। ছোট মার কথা শুনে ফোঁস করে ওঠে অতনু। ইয়ার কি নাকি? সম্পত্তিও ট্রান্সফার হবে না, আর কেউ কোথাও যাবে না। আমি এমনিতে খুব ভালো ছেলে, কিন্তু রেগে গেলে তাণ্ডব করে দেবো ছোট মা। তোমার এসব ফালতু চিন্তা ভাবনা ছাড়ো। না রে বাবা, শোন না, তোর কাকু নেই, আমার আর এই সংসারে থাকতে ভালো লাগছে না, সব ফাঁকা ফাঁকা লাগছে।
এতদিন শ্বশুর শাশুড়ির দায়িত্ব পালন করেছি, এবার মুক্তি চাই। ওহো, তার মানে আমরা কেউ নই। আমি, তোর দাদা, এতদিন তোকে নিজের বোনের মতো ভালোবেসেছি, সে সব কিছু মিথ্যা? তাই তুই আমাদের ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছিস? মনের চিন্তাটা প্রকাশ না করে শ্রীমতী মনে মনে ভাবে, দিদি, তুমি দাদা দুজনেই ভালো। অতনু, দেবতনু আমার সেরা ছেলে, কিন্তু অতনুর বউ এসে যদি আমাকে এই সংসারে অবাঞ্ছিত মনে করে, তাই তো আমি এখান থেকে পালাতে চাইছি। বিশ্বাস করো, সারা জীবন এ সংসারে অবাঞ্ছিতের মতো থেকেছি। শেষে বৌমাদের কাছে এসে নিজের সম্বন্ধে আর কটূক্তি শুনতে পারবো না, তাই সব কিছু থেকে পালাতে চাইছি। কিন্তু পালাতে চাইলেই তো আর হয় না, স্নেহের শিকল ছেঁড়া বিষম দায়। শেষ পর্যন্ত অতনুর স্নেহের শিকল কাটতে পারেনি শ্রীমতী। অতনু তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে রেখেছে। বেলা শেষে বলেছে, নে শ্রী, ছেলেকে ছেড়ে এবার কোথায় যাবি, যা। হ্যাঁ দিদি, ছেলে খুব মানা ওঠা হয়েছে। তাহলে আর কি, ছেলের বিয়ের জন্য পাত্রী খোঁজ। দেবের তো বিয়ে হয়ে গেছে, এবার আমাদের অতনুর পালা। একদম না ছোট মা, এখন আমি বিয়ে করব না। আরে, আমরা পাত্রী দেখাশোনা করে রাখি, তোর কাকার বাৎসরিক কাজ মিটলেই তোর বিয়ে দেব। এভাবেই সংসারের খেলাঘরে শ্রীমতী দিনগুলো একটা একটা করে পেরিয়ে যায়। এখন আবার নতুন আশায় বাঁচে শ্রীমতী। অতনুর বিয়ে দিতে হবে, নতুন বউ আসবে, নাতি নাতনি হবে, তাদের মানুষ করবে, এই আশার নামই হলো জীবন। আবার জোরালোভাবে সংসারে ফেরে শ্রীমতী। চোখে চশমা এঁটে পাত্রীদের ছবি বাঁচতে আরম্ভ করে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।